যে কোনো বস্তুর উপর এফ উপরে তীর চিহ্ন, তার মানে এটা ভেক্টর রাশি, আমরা জানি বল একটি ভেক্টর রাশি, ঠিক আছে। এফ বল প্রয়োগে বলের দিকে থিটা কোণ করে বলের প্রয়োগ বিন্দুর এস সরণ হলে সরণ একটি ভেক্টর রাশি, এর কাজের পরিমাণ কত হবে? আমরা কাজের সংজ্ঞা আমরা পড়েছি কলেজের প্রথম দিকে যে কাজ হচ্ছে একটি স্কেলার রাশি, বল এবং সরণের ডট গুণফলকে কাজ বলে, ঠিক। বল এবং সরণের ডট গুণফলকে কাজ বলে। তাহলে বল হলো এফ এবং সরণ এখানে কি দিচ্ছে এস, সো এই দুটো ডট গুণফল হবে কাজ। এটা তার মানে এখানে ঘ নাম্বার অপশন সরাসরি কিন্তু মিলে গেছে অলরেডি। এখন একটা দেখার বিষয় আছে, এখানে এফ এস কস থিটা একটা বা এসব জিনিস আসছে, কেন আসছে? ডট গুণনের সংজ্ঞা অনুসারে জানি ডট গুণ হলো এফ এস কস থিটা, ঠিক। তাহলে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা, এটা হতে পারে, ঠিক। তো এরকম অপশন আমরা দেখি ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ এস কস থিটা আছে এখানে, এটা একটা ভুল দেওয়া আছে, উল্টা অপশন দেওয়া আছে, এটা বাদ, ঠিক আছে। সাইন থিটা তো নাই, কখনই না। আর ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা কিন্তু আংশিক সত্য। কখন সত্য? যদি কস থিটার মান 1 হয় তাহলে এটা সত্য, ঠিক আছে। কস থিটার মান যদি 1 হয়, অর্থাৎ থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু সত্য। তো এখানে ওরকম করে ডিফাইন করা নাই বা কোনো কিছু বলে নাই, সেই জন্য আমাদের উত্তরটা দেখাতে হবে হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, অর্থাৎ বল এবং সরণের মধ্যকার ডট গুণফলই হচ্ছে কাজ। সো ঘ নাম্বারটা হলো উত্তর। এবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, নিচের কোনটি কাজের এককের সমতুল্য? আচ্ছা, আমরা কাজের এককের সমতুল্য বলছে, তো আমরা কাজের একক কি জানি? কাজের একক হচ্ছে জুল। তো জুল কিভাবে আসছে? ডব্লিউ ইকুয়াল টু কি আসলে এফ এস কস থিটা বলি বা যেটা বলি না কেন, এফ এস কস থিটা। কস থিটা এটা একটা তো অনুপাত, তো এর কোনো একক নাই, ঠিক আছে। সো একক, বলের একক হচ্ছে নিউটন, এটার হলো সরণের একক হচ্ছে মিটার। সো কাজের ইকুইভ্যালেন্ট একক হচ্ছে নিউটন মিটার, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, এখানে বলছে যে গতিশক্তির মাত্রা কোনটি? তো গতিশক্তি হোক আর যে কোনো শক্তি হোক, শক্তি কাজ এবং শক্তি এটা কিন্তু একই একক, ঠিক আছে। একক যদি একই হয় তাহলে মাত্রাও কিন্তু কি হবে? একই হবে, ঠিক না? তাহলে শক্তির মাত্রা বা কাজের মাত্রা যেটা, সেটাই হবে আসলে গতিশক্তির মাত্রা। বিভব শক্তি বলি, গতিশক্তি বলি, তাপ শক্তি বলি, যেটাই বলি না কেন, শক্তির মাত্রা আসলে কাজের মাত্রার একই। তাহলে কিভাবে আমরা বের করি গতিশক্তি বলি বা কাজের মাত্রা বলি? সেটা হচ্ছে, আচ্ছা এখানে প্রশ্নটা বলছে যে গতিশক্তির মাত্রা কোনটি? আচ্ছা, শক্তির মাত্রা আর কাজের মাত্রা কিন্তু একই। তো কাজের মাত্রা কি জানি? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সো কাজের মাত্রাও যা, গতিশক্তির মাত্রাও কিন্তু তাই হবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আসো, যে বল ও সরণের মধ্যবর্তী কোণ মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং, এটা পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বল ও সরণের মধ্যবর্তী কোণ মানের জন্য বলের দ্বারা কাজ হবে, অর্থাৎ কাজের মান ধনাত্মক হবে। সো এটা বের করার সহজ বুদ্ধি হলো ক্যালকুলেটর চেপে অপশনটা টেস্ট করে দেওয়া। কীরকম? ধরো cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এটা পজিটিভ মান। অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় কাজের মানও হচ্ছে পজিটিভ, তার মানে ক নাম্বার উত্তর। কিন্তু বাকিগুলো আমরা টেস্ট করতে পারি। cos 120 ডিগ্রি যদি ক্যালকুলেটর চাপো তাহলে দেখাবে হচ্ছে -হাফ, এবং 210-এর জন্য মাইনাস দেখাবে, আর 180-র জন্য দেখাবে হচ্ছে -1। এটার জন্য কি দেখাবে? নেগেটিভ, ঠিক। সো বল ও সরণের মধ্যকার কোণ, যেহেতু আমরা জানি কি যে কৃত কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। সো থিটা যদি 0 হয়ে যায়, থিটা যদি ঋণাত্মক হয় তাহলে ডব্লিউ অর্থাৎ কৃত কাজও কিন্তু ঋণাত্মক হবে। সো 180 ডিগ্রির মান হলো -1, 120 ডিগ্রি হলো -হাফ, 210 ডিগ্রি হচ্ছে এটাও নেগেটিভ। সো পজিটিভ হলো cos 60, এটা আমরা জানি cos 60 মান হচ্ছে হাফ। সো 4-এর হবে ক উত্তর। যে 60 ডিগ্রি হলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে কাজ সম্পূর্ণ কাজটা হবে ধনাত্মক, ঠিক আছে, অথবা ঠিক আছে। এবার 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্নটাতে বলছে যে কি 1 সেন্টিমিটার পুরুত্বের 200 গ্রাম ভরের মিটার স্কেলকে অনুভূমিক অবস্থা থেকে খাড়া করলে বিভব শক্তি কত হবে? আচ্ছা, তার মানে মিটার স্কেলটা হলো এরকম, ধরো এটা হলো 1 মিটার, ঠিক আছে। তোমাদের মিটার স্কেল তোমরা যেটা ব্যবহার করো এটা মিটার স্কেল।
তোমার ইয়াতে সহজ দোলকের যখন কাজ করছো তখন মিটার স্কেল দেখে থাকতে পারো, ঠিক আছে। তাহলে এইটুকু হইল, এটা হলো কি অনুভূমিক অবস্থায় আছে। এই অনুভূমিক অবস্থায় একটা বিভব শক্তি থাকবে, সেটা কত? এই দৈর্ঘ্যটা যদি তুমি এল ধরো, ঠিক আছে, অভিকর্ষ কেন্দ্র হলো সেন্টার বরাবর কাজ করে, তাহলে mg, তাহলে অর্ধেক সেন্টার বরাবর কাজ করবে জিটা, তাহলে mg L/2, ওকে। এখন এটাকে যদি তুমি খাড়া করো, অর্থাৎ এই অবস্থা থেকে তুমি যদি খাড়া করে ফেলো, এটা আস্তে করে এরকম করে উল্টা করলা, খাড়া করলে এটার কি অবস্থা হবে? এইটার উচ্চতা কত? h, ঠিক না? h এখানে কত? মিটার স্কেল, তার মানে 1 মিটার। এইটুকু এর পুরুত্ব কত ছিল? এইটার পুরুত্ব থিকনেস যেটা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ছিল এখানে, L/2, এটা হলো 1 সেন্টিমিটার। আর h হলো কত? মিটার স্কেল, তার মানে হলো এটা 1 মিটার। তো h এর ক্ষেত্রেও তুমি যখন খাড়া করে রাখবা, তখনও এর অভিকর্ষ বলের প্রভাবে mg h/2, কেন h/2? অভিকর্ষ কেন্দ্রটা একটা যেরকম স্কেল বলো, এটার মধ্যবিন্দুতে কাজ করবে হচ্ছে ভর কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র, আমরা যেটাই বলি না কেন, ঠিক আছে। তাহলে এই কৃতকাজের পরিবর্তনটা কত হবে? কৃতকাজের পরিবর্তনটা হবে, বা বিভব শক্তি বলো, ইপি ইকুয়াল টু হলো mg, বড় উচ্চতা অর্থাৎ খাড়া যখন করা হয়েছে, যেহেতু এটা বেশি, তাহলে h/2 মাইনাস L/2, ঠিক আছে। m কত এখানে? 200 গ্রাম, 200 গ্রামকে কেজিতে প্রকাশ করলে 0.2, জি এর মান কত? 9.8 ধরো। এইচ কত? মিটার স্কেল, 1 মিটার /2, এটা অভিকর্ষ কেন্দ্রের জন্য 2 দ্বারা ভাগ করতেছি। থিকনেস কত? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার 1 ইন্টু অথবা 0.01 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এটা হবে কৃতকাজ বা বিভব শক্তি। তাহলে এটা এখান থেকে একটু ক্যালকুলেটারে দেখাই কত আসে, অপশনটার সাথে মিলে কিনা। তাহলে 0.2 গুণন 9.8 গুণন ব্র্যাকেট ক্লোজ 1/2 মাইনাস 0.01, ওই সেন্টিমিটারকে আমরা করছি, মিটার কোর্স করছি, এত, ঠিক আছে। আসতেছে হচ্ছে, এটা দেখাচ্ছে ভগ্নাংশ, সো এটাকে আমি যদি করি 0.9702, তাহলে অপশনে কি আসতেছে? 0.97 আছে, 0.97, তার মানে ক নাম্বারটা হলো উত্তর, ঠিক আছে। তাহলে একটা বস্তুকে যদি অনুভূমিক বরাবর রাখি, কলমটা অনুভূমিক বরাবর রাখি, যদি এর থিকনেস জানি সেটা mg, এই থিকনেস বাই 2, আবার এটাকে যদি আমি খাড়া করি, তাহলে এর দৈর্ঘ্য যেটা আছে mg, এর দৈর্ঘ্যের অর্ধেক নিতে হবে, mg h/2, ঠিক আছে। ওকে ফাইন। এইবার আসো পরের প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটাতে আসো। 6 নম্বর প্রশ্নটা বলছে, দেখো, কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীতে যে বল প্রয়োগ করে, এখানে কিন্তু একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে, একক সরণ এবং যে বল। আমরা জানি F ইকুয়াল টু কি? kx মাইনাস kx, আসলে যদি মাইনাসটা আমরা ভুলে যাই, মডুলাস দিই, ঠিক আছে, kx, তাহলে k ইকুয়াল টু কি দাঁড়ায়? F, ঠিক। তাহলে এইখানে দেখো একক সরণে যে বল, সেটাই কিন্তু কি? স্প্রিং কনস্ট্যান্ট k, রাইট। একক সরণে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটাই হলো স্প্রিং কনস্ট্যান্ট k, স্প্রিং ধ্রুবক, ঠিক। আচ্ছা, এবার আসো, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিং এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি হবে হাফ কে এক্স স্কোয়ার, ঠিক। এটা তো মুখস্থ, যে x পরিমাণ মুক্ত প্রান্তের যদি হয়, এটা একটা স্প্রিং ছিল, সেটাকে যদি আমি x পরিমাণ সরণ ঘটাই, এইটুকু, অর্থাৎ এইটুকু সরণ যদি হয় x পরিমাণ সরণ, তাহলে স্প্রিংয়ে মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ হলে বিভব শক্তি হবে কত? এটা হলো হাফ কে এক্স স্কোয়ার, ঠিক। পরের প্রশ্নটা আসো। পরের প্রশ্নটা বলছে 8 নম্বর, কিলোওয়াট ঘন্টা নিচের কোন রাশির একক নয়? আমরা জানি কিলোওয়াট ঘন্টা কিসের একক? কাজের একক বা শক্তির একক। কাজের বাকি শক্তির, কাজ আর শক্তি কিন্তু একই জিনিস, কেমন? তাহলে কোন একক নয়? শক্তির একক অবশ্যই, কাজের একক অবশ্যই, বিদ্যুৎ শক্তি তো অবশ্যই, কিলোওয়াট ঘন্টা তো কিলোওয়াট আওয়ার যেটা, সেটাই কিন্তু কি? ইউনিট, কেমন? কিলোওয়াট আওয়ারও যা, ইউনিটও কিন্তু তাই। তাহলে কিলোওয়াট আওয়ার কিসের একক নয়? এটা হচ্ছে সবগুলো কাজের একক, এটা আসলে ক্ষমতার একক নয়, এটা ক্ষমতার একক নয়। কিলোওয়াট আওয়ার হচ্ছে কাজের একক, কেমন? এবার আসো 9 নম্বর প্রশ্ন, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? এইটা ভরবেগের কে ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m, এটা হলো উত্তর। তার আগে দেখাই এটা কিভাবে আসে। তো আমরা জানি যে গতিশক্তি ই কে লেখো
বা কে লেখো, যা লেখো লেখো, কে দ্বারা প্রকাশ করে কে কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এইটাকে কি করে এম ভি স্কোয়ার বাই 2, এইটা তো একই কথা। এই যে কাজটা করা হয় সেটা হলো উপরে এম স্কোয়ার দেয় ভি স্কোয়ার, অর্থাৎ এম কিন্তু বেশি লেখা হয়েছে উপরে একটা, তো নিচে দিয়ে শোধবোধ করলাম, ঠিক আছে। তা এম ভি, তাহলে এটা পুরাটার উপরে স্কোয়ার দেওয়া যায়, নিচে টোয়াইস এম। এম ভি মানে কি ভরবেগ, এই ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য পি স্কোয়ার বাই টোয়াইস এম, কে ইকুয়াল টু হলো পি স্কোয়ার বাই টোয়াইস এম, এইভাবে আসছে, ঠিক আছে। এটা হলো গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা 9 নম্বর। এবার আসো 10 নম্বর। 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, যে বিভব শক্তির একক কোনটি? শক্তির একক, কাজের একক তো একই, তাহলে জুল। বিভব শক্তির একক হলো জুল, কাজের একক হলো জুল, শক্তির একক হলো জুল, গতিশক্তির একক হলো জুল, এদের মাত্রাও একই। কেমন? আচ্ছা, এবার 11 নম্বর, নিচের কোনটি ক্ষমতার একক নয়? আচ্ছা, অশ্ব ক্ষমতা, এটা অবশ্যই ক্ষমতার একক, এখানে ক্ষমতা লেখাও আছে, ঠিক না? আমরা জানি 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, এটা ক্ষমতার একক। জুল সেকেন্ড, জুল হলো কাজ, কাজকে টাইম দ্বারা ভাগ করলে অবশ্যই কী পাওয়া যায়? ক্ষমতা। আচ্ছা, তারপরে কি ওয়াটও ক্ষমতা, ঠিক না? জুল সেকেন্ডকে এটাকে কি বলা হয়? ওয়াট, এটাই হলো ওয়াট, তাহলে জুল। জুল হলো কি? কাজের একক। সো ক্ষমতার একক নয়, হচ্ছে কাজের একক যেটা সেটা জুল। আচ্ছা, এবার আসো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ওয়াটের সাথে অশ্ব ক্ষমতার সম্পর্ক কোনটি? তাহলে এটা কিছুক্ষণ আগেই দেখালাম, 1 হর্স পাওয়ার সমান হলো 746 ওয়াট, খ নম্বর, ঠিক আছে। এবার আসো 13 নম্বর, কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি? কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক, তাহলে 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে খেয়াল করো এখানে এই জিনিসটা, সেটা হলো কে মানে কত? 1000, তাহলে 1 × 10⁻³ কিলো গেল। ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার হচ্ছে 1 ওয়াট, তার মানে 1 জুল ডিভাইড বাই সেকেন্ড। তো সেকেন্ড এখানে আসতেছে, তার মানে এই আওয়ার অর্থাৎ ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করো, তাহলে এখানে কত হয়? 3600। এইটাকে যদি তুমি বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ করো তাহলে তুমি পাবা 3.6 × 10⁻⁶। তার মানে 1 কিলো ওয়াট আওয়ার হচ্ছে এই যে গ নাম্বারটা, ঠিক। এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি আছে, পরীক্ষার হলে গিয়ে যেহেতু মনে থাকে না, মনে রাখার একটা ভালো বুদ্ধি হলো 3.6 যে আছে, এই 6টাই আছে 10 পাওয়ার, ঠিক আছে। এই 6টাই হলো 10 পাওয়ার, তার মানে 1 কিলো ওয়াট আওয়ার হচ্ছে 3.6 × 10⁻⁶। এবার আসো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কে কি বলছে দেখো, এই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এই ধরনের প্রশ্ন লিখিত পরীক্ষায় যেমন আসে, এমসিকিউ পরীক্ষা কিন্তু খুবই অ্যাভেলেবল। এই ধরনের প্রশ্নের জন্য একটু বেসিক দরকার আছে, সেটা হচ্ছে যে আমি একটা, এটা ধরো হচ্ছে ভূমি, ভূমি থেকে এই উচ্চতায় একটা বস্তু রাখলাম, ঠিক এ বিন্দু ধরো এখানে, তো এই টোটালটুকু হইলো কত? উচ্চতা হলো এইচ। আচ্ছা, অভিকর্ষ বলের প্রভাব ধরো পড়তেছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি, তার মানে এটা হলো একটা উপরে থাকবে একটা কোনো পয়েন্ট, এটা হলো ধরো বি পয়েন্ট। ওকে ফাইন, তাহলে বি পয়েন্ট যদি হয় তো উপর থেকে যতটুকু সে অতিক্রান্ত দূরত্ব সেটাকে ধরি আমি এক্স, ঠিক আছে। তার মানে বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি দুটাই থাকতেছে, ঠিক। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত? বি বিন্দুতে বিভব শক্তি যদি ইপি দ্বারা প্রকাশ করি mg, তাহলে আমরা বিভব শক্তি সবসময় কোত্থেকে হিসাব করতে হবে? ভূমি থেকে হিসাব করতে হবে, ঠিক। তাহলে বি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা কত? h-x, তাহলে mg h-x, ঠিক। আর বি বিন্দুতে গতি শক্তি কত? ইকে কাইনেটিক এনার্জি, mg × x, অতিক্রান্ত সরণ দ্বারা গুণ করলে কিন্তু গতিশক্তি পাওয়া যায়। এটা একটু প্র্যাকটিস করতে হবে, যে হঠাৎ করে কিন্তু এটা হবে না। তাহলে বিভব শক্তি এবং গতিশক্তি বি বিন্দুতে, দুটাই কোন বিন্দুতে বের করলাম? বি বিন্দুতে, ঠিক আছে, বি পয়েন্টে। তো আমরা কি করব? বিভব শক্তি এবং গতিশক্তি এইভাবে সমান আকারে লিখলাম। লেখার প্রশ্নটা এখানে বড়, বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এখন কাকে 2 দ্বারা গুণ করব? এটা হলো পরীক্ষার হলে গিয়ে ঝামেলাটা বাঁচবে, ঠিক আছে। এইটাই ঝামেলা, কিভাবে এটা ঠিক করব? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, খেয়াল করো এখানে যে বিভব শক্তির দ্বিগুণ বলছে,
তাহলে বিভব শক্তি এর সাথে এখানে কি আছে, র আছে, তো বয়শূন্য র যেটা আমরা বলি সেই বয়শূন্য র আছে এখানে। তো বিভব শক্তি এর, ঠিক না, বিভব শক্তি এর মানে কি গুণ, যার সাথে বয়শূন্য র আছে সে হলো এর মানে কি জানি আমরা, গুণ। ছোটবেলা বলছি যে এর কাজ করতে হয় গুণন চিহ্ন, ঠিক আছে। তো এখানে বিভব শক্তির বলছে, সো বিভব শক্তির কত গুণ, দ্বিগুণ। সো আমি বিভব শক্তিকে 2 দ্বারা গুণ করে দিলাম। পরীক্ষার হলে এত বোঝার বা এত চিন্তা করার কিন্তু সময় থাকবে না, ঠিক আছে। সেই জন্য এই কাজটা খুব ইজিলি, খুব সহজে এটা করা যায়। ওকে ফাইন, তাহলে বিভব শক্তিকে 2 দ্বারা গুণ করলাম। বিভব শক্তি মানে কত, ভূমি থেকে তুমি যে পয়েন্টে দাঁড়ায় আছো সেটা। ওকে, এখানে হলো mg h - 6। গতিশক্তি mg, তুমি যে পয়েন্টে দাঁড়ায় আছো সেখান থেকে উপরের দূরত্ব, যেখান থেকে আসতেছিল বস্তুটা। ওকে, mg তুমি বাদ দিয়ে দিলা, তাহলে 2h - 2x ইকুয়াল টু হলো x। তাহলে 2h ইকুয়াল টু দাঁড়াইলো কত, 3x, ঠিক। তাহলে x ইকুয়াল টু দাঁড়াইলো হলো এত h, তাহলে 2h/3, এটা হলো উপর থেকে দূরত্ব। এটা কোথা থেকে দূরত্ব, উপর থেকে। তাহলে ভূমি থেকে দূরত্ব কত, ভূমি থেকে দূরত্ব তুমি দেখো এখানে h - x ধরা আছে, তার মানে ভূমি থেকে দূরত্ব হলো h - x। তাহলে ভূমি থেকে দূরত্ব হবে h - x। ওকে, h - x এর মান কত, 2h/3, এটা দাঁড়াতেছে হচ্ছে h/3। তাহলে ভূমি থেকে উচ্চতা হলো কত, h/3। এই যে গ নম্বর দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটা হলো h/3, কত উচ্চতায়। তো অনেকে এটা শর্টকাট বসায়, শর্টকাটে ঝামেলা হলো যে গতিশক্তির দ্বিগুণ বললেই সেই শর্টকাটটা ঝামেলা বেজে যাবে। বিভব শক্তির দ্বিগুণ মোট উচ্চতা /n+1, তাহলে h দ্বিগুণ বলছে 2 1 যোগ 3, তাহলে h/3। এইভাবে শর্টকাটে এটা কিন্তু করা যায়, ঠিক আছে। সো খেয়াল রাখতে হবে যে প্রশ্নটার কন্ডিশন কী দেওয়া আছে। তো আমি একটা বেসিক, শুধু এটা না, নৈমিত্তিক না, রিটেন পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগে, সেই জন্য এই ছবি আকারে এটা দেখাই দিলাম, ঠিক আছে। এবার আসো পরের প্রশ্নটা, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় এর গতিশক্তি কত গুণ হবে। তাহলে আমরা কি জানি যে গতিশক্তি হলো কি, ই কে বলো বা কে বলো, যেটা বলো কাইনেটিক কেই, এটা গতিশক্তি হলো ½ mv², ঠিক আছে। তো কাইনেটিক এনার্জির সাথে বেগের সম্পর্ক হলো বর্গের সমানুপাতিক। তো তুমি যদি বেগকে দ্বিগুণ করো, ঠিক না, তাহলে বেগের উপর স্কোয়ার দাও, তাহলে কত হয়ে যায়, 4। তাহলে শক্তি কয় গুণ হবে, 4 গুণ হবে। ওকে, এবার আসো 16 নম্বর প্রশ্ন। 20 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ, এখানে একটা কথা লেখা আছে ধরে রাখতে। তাহলে খেয়াল করো 2 মিটার উঁচু, এটা হলো 2 মিটার উঁচু, এখানে তুমি ধরে রাখবা কত সেকেন্ড ধরে রাখবা, 2 সেকেন্ড ধরে রাখবা। ওকে, তো 2 সেকেন্ড পর তুমি কি করবা, এটা ফালাই দিবা নিশ্চয়, ঠিক না। তো উঠতে যে পরিমাণ কাজ হবে, ধরো W পরিমাণ কাজ, নামতে ঠিক একই পরিমাণ কাজ হবে। তো উঠতে যদি মহাকর্ষ অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে কাজ করো তাহলে নেগেটিভ কাজ, নামার ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, পজিটিভ কাজ, ঠিক না। তাহলে এটা মোট কাজ হয়ে যাবে কি, 0। সেই জন্য এটা, তো সেই জন্য পরীক্ষার হলে এটা মনে রাখার উপায় হচ্ছে, যদি কি কথাটা থাকে যে এত সেকেন্ড বা একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে বলে যে এত সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত হবে, তখন আমরা কাজের পরিমাণ দিব হচ্ছে 0 জুল, ঠিক আছে। এবার পরের প্রশ্ন আসো। পাম্পের সাহায্যে একটি ছাদের পানির ট্যাঙ্কে এত সময় এবং এত কেজি পানি উঠানো যায়, ট্যাঙ্কের পানির গর্ভগভীরতা এত হলে পাম্পের ক্ষমতা কত। তার মানে পাম্পের ক্ষমতা, আমরা এটা পাম্পের ক্ষমতা মানে আউটপুট পাওয়ার mgh/t। কারণ কি mgh/t লিখবো কেন, পাম্পটা হচ্ছে কি পানি ছাদের উপর তুলতেছে, কত মিটার ইয়েতে, 20 মিটার উপরে উঠাইতেছে। তো পানি উঠাইতেছে, এগুলো কাজ আসলে কি, কৃত কাজটা আসলে বিভব শক্তির সমান, ঠিক। তো বিভব শক্তি হলো mgh, w/t হচ্ছে কি পাওয়ার, সো mgh/t। তো এইখানে মানগুলো জাস্ট তুলো, মানগুলো যদি তুলি, m হচ্ছে কত, 1000 কেজি, mg হলো 9.8, h হলো 20 মিটার, গড় উচ্চতা বলে দিচ্ছে এখানে 20 মিটার, ঠিক আছে, গড় উচ্চতা 20, mgh হয়ে গেল, ভাগ t, ভাগ আমি এইভাবে দিতেও পারি, নাও দিতে পারি। টি কত, 100 সেকেন্ড দাও, 100 সেকেন্ড দাও, এখানে অসুবিধা নেই, 100 সেকেন্ড দিলাম, কত আসলো
1960। তো এখানে দেখতেছি কিলোওয়াট লেখা আছে, তার মানে 1000 ভাগ করতে হবে ইএনজি চাপি, তাহলে 1.96 10^3, তাহলে 10^3 মানে হচ্ছে কিলো, তাহলে 1.96 কিলোওয়াট। ঠিক, সো গ নাম্বারটা হলো উত্তর। ওকে, আচ্ছা এইবার আসো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 18 নম্বর প্রশ্ন হলো কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন বল ও সরণের মধ্যকার কোণ কত। তাহলে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি এফ ডট এস ডট গুণন, এটা মানে হলো এফ এস কস থিটা। তাহলে কস থিটার ম্যাক্সিমাম মান কখন কত? কস থিটার ম্যাক্সিমাম মান হলো 1। কখন এটা 1 হয়? যখন থিটা 0 ডিগ্রি হয়। ঠিক, সো কস থিটা যখন 1 হবে ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, যখন থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ মধ্যকার কোণ যখন 0 হবে তখন কাজের পরিমাণ হবে ম্যাক্সিমাম। ঠিক ঠিক, এবার আসো 19 নম্বর। 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক, অর্থাৎ কে এর মান এটা। ঠিক, এটা কিসের মান? কে এর মান। এর একটি আদর্শ স্প্রিং এর দৈর্ঘ্য সাম্যাবস্থা থেকে 0.1 মিটার বৃদ্ধি করলে স্প্রিং এর বিভব শক্তি কত হবে? আমরা জানি স্প্রিং এর বিভব শক্তি হবে হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার হলো বিভব শক্তি। তো কে এর মান তোমার জানা, কে এর মান হলো 2, এক্স স্কোয়ার হলো কত 0.1, স্কোয়ার করলে 2 আর এটা কাটা 0.1 উপর স্কোয়ার দিলে 0.01, ঘ নম্বর। ঠিক আছে, আচ্ছা এবার আসো 20 নম্বর। 20 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। এক ব্যক্তি একটি বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠে অপর একই ব্যক্তি 60 সেকেন্ডে উঠায়। এক ব্যক্তি উঠেছে 30-এ, আরেকটা হচ্ছে 60-এ। একজনের পাওয়ার একজন থেকে দ্বিগুণ, প্রথমটার পাওয়ার হলো বেশি, দ্বিতীয় পাওয়ার কম, 60 সেকেন্ড। একই উচ্চতায় তুলতে পারে, তাদের কাজের অনুপাত কত হতে? আচ্ছা, কাজে কিন্তু টাইম নাই, রাইট? আমাদের কাজ করার কোনো টাইম নাই, ঠিক না? সত্য। তাহলে এমজিএইচ এখানে কিন্তু সময় সাপেক্ষ না, ঠিক না? তাহলে এমজিএইচ, তাহলে এদের একই ব্যক্তি অপর ব্যক্তি দুইটার ভর সম্পর্কে এখানে বলা নাই। এক ব্যক্তি এত বস্তু উঠায়, অপর এক ব্যক্তি এত উঠায়, তাদের কাজের অনুপাত। যাই হোক, কি উঠাইছে সেটা বলা নাই। এমটা হলো যে বস্তু বা উঠেছে সেই একটি বস্তুকে, ওই একই বস্তুকে, তার মানে ভর একই জায়গায় যদি কাজ করে তাহলে ছোটাতে জির মানও এক, অভিকর্ষ ত্বরণের মান এক। ওকে, তাহলে ডব্লু হলো কার সমানুপাতিক হয়ে গেল? এইচ। এখানে বলছে উচ্চতাও একই, তাহলে সবগুলোই কি হলো? একই জিনিস। তার মানে ডব্লুর পরিমাণ দুজনের সমান, ঠিক না? এখানে সময় উল্লেখ করে 30 সেকেন্ড আর 60 সেকেন্ড উল্লেখ করে একটা কনফিউজিং পরিবেশ তৈরি করছে, ঠিক না? তার মানে কাজের অনুপাত, দুটার কাজের পরিমাণ সমান, সো অনুপাত হবে 1:1, দুজনের কাজের অনুপাত একই হবে। আচ্ছা এবার আসো পরের প্রশ্নটা, 21 নম্বর। সম আয়তনের একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে কি হবে? নিজের ঘটনাটা কি ঘটবে, ঠিক না? তো এর মধ্যে যে এর আগের মতো করে যে অঙ্কটা করলাম, এখানে আমি একটু দেখাই দিই। এটা সমতনের এই লৌহ গোলকের অঙ্কটা। এখানে দেখো আমরা একটা দেখছি যে গতিশক্তির সাথে কিসের সম্পর্ক? ভরবেগের একটা সম্পর্ক আছে, পি স্কোয়ার বাই 2m। ঠিক, এখানে ভরবেগ সমান, অর্থাৎ পি স্কোয়ার মান সমান। তার মানে গতিশক্তির সাথে সম্পর্ক ভরের হলো কি? ব্যস্তানুপাতিক, ঠিক না? অর্থাৎ যার ভর যদি বেশি হয়, ভর বেশি হলে গতিশক্তি কম হবে, আর ভর যদি কম হয় তাহলে গতিশক্তি বেশি হবে। ঠিক, এখানে বলছে যে সম আয়তন সমান, ভরের কথা বলে নাই। লৌহ গোলক ও একটি টেনিস বল, তাহলে আমরা ধরে নিলাম যে টেনিস বল হলো হালকা, ঠিক না? টেনিস বলটা হলো হালকা, মানে ভর কম। টেনিস বলের এম হলো কম, তাহলে এর গতিশক্তি কি হবে? বেশি হবে। হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। তাহলে দেখি কি আছে এখানে। টেনিস বলের গতিশক্তি বেশি, খ নাম্বার উত্তর শিওর। এখানে বলছে লৌহ গোলকের গতিশক্তি বেশি, নো, এটা হবে না। উভয়ের গতিশক্তি সমান হতে পারেই না। গতিশক্তি ভরবেগের কোনো প্রভাব নাই। অবশ্যই প্রভাব আছে, এই যে সূত্র পি স্কয়ার বাই 2m। ঠিক, তার মানে টেনিস বলের গতিশক্তি বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো 22 নম্বর প্রশ্নটা। 22 নম্বর প্রশ্নটাতে বলছে দেখো, কোনো প্রক্রিয়ায়
মোট প্রদত্ত শক্তি অর্থাৎ ইনপুট এনার্জি এত এর একটি অংশ কার্যকর ইউতে রূপান্তরিত হয় এবং বাকি শক্তি ডব্লিউ অপচয় হয়, প্রকৃতির দক্ষতা কত? আচ্ছা, আমরা প্রক্রিয়াটির দক্ষতা বা ইফিসিয়েন্সি হিসাব করি হচ্ছে আউটপুট বাই ইনপুট। ঠিক, আউটপুট বাই ইনপুট। আউটপুট কত? কার্যকর শক্তি এততে রূপান্তর হয় ইউতে, এটাই তো আউটপুট। ইনপুট কত? ইএন, এটাকে কি করা লাগে? 100% দিয়ে আমরা গুণ করে দিই। এটাই হলো ইফিসিয়েন্সি বা কার্যকর ক্ষমতা, কার্যকর দক্ষতা, যা বলি। কার্যকর দক্ষতা আসলে ইফিসিয়েন্সি। তাহলে কোনটা আসছে উত্তর? গ নম্বর। ঠিক আছে, এখানে কিন্তু বাকি বিয়োগ টিয়োগ করে কনফিউশন তৈরি করছে, সো বি কেয়ারফুল। ঠিক আছে, এবার আসো 23 নম্বর, অসংরক্ষণশীল বলের উদাহরণ। আমরা জানি ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, যে বল দ্বারা কি হয় না, যে কৃতকাজ শূন্য হয় না, সেটা হলো কি অসংরক্ষণশীল বল। ঠিক আছে, আচ্ছা এবার 24 নম্বর প্রশ্নটা দেখো, এখানে কি বলছে যে বল ও সরণের মধ্যকার কোণ কত হলে কাজ শূন্য হবে। তো আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি? ডব্লিউ ইকুয়াল টু হলো এফ এস কস থিটা। ডব্লিউ ইকুয়াল টু হলো এফ এস কস থিটা। ঠিক আছে, থিটার মান যদি এখানে দেখো, এখানে প্রশ্নটা বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে। তো আমরা জানি কি ডব্লিউ ইকুয়াল টু হলো এফ এস কস থিটা। অতএব যদি কস থিটার মান শূন্য হয়, কস থিটার মান যদি শূন্য হয় তবে কি হবে? কাজের মান শূন্য হবে। তো থিটা ইকুয়াল টু কত? 90। থিটার মান যদি 90 হয় তাহলে কস থিটার মান শূন্য হয়, সো 90 ডিগ্রি হলে হচ্ছে কাজের পরিমাণ শূন্য হবে। সো মধ্যকার অ্যাঙ্গেল হলো 90। পরের প্রশ্নটা আসো, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হচ্ছে কি? তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ হচ্ছে অবশ্যই বলটা কিসের ফাংশন? এক্স এর ফাংশন বা সরণের ফাংশন, এফ অফ এক্স হবে। ঠিক, এখানে দেখো তাহলে কাজ কি? কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স। এফ ডিএক্স এইরকম, অর্থাৎ এফটা অবশ্যই কিসের ফাংশন হতে হবে? এক্স এর ফাংশন হতে হবে। ঠিক, তাহলে কোনটা প্রশ্ন দেখো উত্তর? কাজের ফাংশন হবে এফ অফ এক্স দিয়ে, ঠিক না? এফ ডিএক্স বলো, এই যেটা এফ ডিএক্স, খ নম্বর। ঠিক আছে, এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ এফটা কিসের ফাংশন? সরণের ফাংশন। ঠিক আছে, আচ্ছা এবার এটা আমরা কি জানি? এফ ডিএক্স, এটা কিন্তু হচ্ছে কি কাজ। এখানে এফ, এখানে ভুল লিখছে, এফ অফ এক্স ডিএক্স, এটা হবে আসলে ডব্লিউ। ঠিক না, এখানে হবে আসলে ডব্লিউ হবে, খ নম্বর। এখানে ডব্লিউ হবে, এফ লিখে ভুল করছে, ডব্লিউ হলো কৃতকাজ। ডব্লিউ ইকুয়াল টু এফ অফ এক্স ডিএক্স। এখানে লিমিট আছে এক্স ইনিশিয়াল টু এক্স ফাইনাল, অর্থাৎ প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো 26 নম্বর প্রশ্ন, এখানে বল ও সরণের মধ্যকার কোণ থিটা হলে বলের বিরুদ্ধে বা ঋণাত্মক কাজের শর্ত কী রূপ হবে। ঠিক আছে, এখানে শর্তগুলো লেখা একটু স্টাইলটা ঠিক নেই আমি বলবো, কেননা এখন এখানে কখন কাজ নেগেটিভ হবে এটা বোঝার জন্য একটা ছোট্ট একটা বেসিক দিই এখানে। ঠিক আছে, এখানে ধরো ত্রিকোণমিতিক অনুপাত যে তোমরা জানো, এটা 1 নম্বর কোয়াড্রেন্ট, 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর কোয়াড্রেন্ট। এখানে বলি আমরা কি অল স্টুডেন্ট টেক কেয়ার, তার মানে এখানে হলো সাইন, এখানে ট্যান, এটা হলো কস। সো আমরা দেখতে পাচ্ছি কোয়াড্রেন্টে প্রথম ঘরে কস ধনাত্মক এবং চতুর্থ কোয়াড্রেন্টে কস ধনাত্মক। এই বাদ দিয়া এই বাকি যে এই ঘরগুলো আছে এইখানে হচ্ছে কসগুলো হলো ঋণাত্মক। কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হলো এইটা কত? 180 ডিগ্রি, ঠিক না? এটা হলো 180 ডিগ্রি, আর এটা কত? 270 ডিগ্রি। এটা হলো 90, এটা হলো 360। ওকে, এখন আসো যে ঘটনাটা, সেটা হলো যে 180 ডিগ্রি কসের মান কত? -1। ঠিক, আচ্ছা 360-র মান হলো 1। দেখো মিলে যায় কিন্তু, এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষের বিপরীতটা, ঠিক না? ওকে ফাইন। এখন আসো যে কসের মানগুলো যদি কীরকম থাকে, কস তো না, অ্যাঙ্গেল, মধ্যকার অ্যাঙ্গেল যদি থাকে 90 ডিগ্রি হলে তো কত হয়ে যাবে? শূন্য কাজ, ঠিক না? 90 ডিগ্রি যদি হয় অ্যাঙ্গেল, তাহলে শূন্য কাজ। 90 ডিগ্রি বাদ দিয়া আবার 270 যেটা, এটা হবে শূন্য কাজ। ঠিক আছে, তাহলে ডব্লিউ এখানে 0, এখানেও 0। ঠিক, তার মানে এই দুইটা মান বাদ দিয়া, অর্থাৎ 90 থেকে শুরু করে θ
থিটার মান কত 270, ঠিক 270 এই মানটুকুতে হবে হচ্ছে ঋণাত্মক কাজ, ঠিক এই মানটুকুতে হবে ঋণাত্মক কাজ, আর বাকি দুইটাতে হবে ধনাত্মক কাজ, এই দুইটাতে হচ্ছে ধনাত্মক কাজ হবে, ঠিক আছে। এটা একটু বেসিক দিয়ে দিলাম। সো এখন অপশনে আসো, এখান থেকে যদি আসি আমরা, তাহলে এখানে দিচ্ছে দেখো ঋণাত্মক কাজ হবে, এখানে কিন্তু 90 ডিগ্রি ধরছে, সো 90 ডিগ্রি ধরে ফেলি, কাজের মান 0, সো এটা বাদ, এটাও 90 ধরছে, এটাও বাদ, ঠিক। আচ্ছা, পরে এদিকে আসো, এইখানে করছি কাজটা কি 180 ডিগ্রি তো -1, ওকে ফাইন। এখানে থিটা বলছে যে থিটার মানটা হবে 90 ডিগ্রি থেকে বড়, সো 90 ডিগ্রি থেকে বড় হলে ঋণাত্মক হবে, ঠিক আছে, 90 থেকে বড় হলে ঋণাত্মক হবে। আবার এখানে বলছে 180 ডিগ্রি সমান হবে, ওকে ফাইন। 90 ডিগ্রিতে বড় হলে এই ঘরে যদি থাকে সে ঋণাত্মক হবে শিওর, 90 থেকে বড় আবার 180 ডিগ্রিতে ছোট, অর্থাৎ এই ঘরে যদি আমি থাকি, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে থাকি, সো সেকেন্ড কোয়াড্রেন্টে হলে অবশ্যই এই মানটা কি হবে, ঋণাত্মক হবে। পরের প্রশ্নটা অন্য ছিল ঘ নাম্বার অপশনটা, 180 গেলে -1, ওকে, থিটার মান 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় এই ঘরে আসবে, সেখান থেকে আবার 90 বলছে, ঠিক না। এটা একটা কনফিউজিং ছিল যে এটা কি হবে, এটার মানগুলো যদি তুমি পিক করো, আবার থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হলে তো এইদিকে নেগেটিভ আসবে, থিটার মান আবার এখানে গিয়ে কত 270 থেকে বড় হবে কিনা এটা কিন্তু উল্লেখ করা নাই, সো এটাও কিন্তু উত্তর হতে পারে। ব্যাপারটা কিন্তু বোঝার একটু চেষ্টা করো যে এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা নাই, আর অসমতায় আমরা এইভাবে একটা দিকে ধনাত্মক আর ঋণাত্মক এইভাবে আমরা কখনোই প্রকাশ করি না, সেই হিসাবে এটা বাদ দিয়ে দিলাম। সো ক নাম্বার হবে উত্তর। আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই পরীক্ষার হলে ঝামেলা তৈরি করে, সেজন্য মূল বেসিকটা কিন্তু কসের এই যে কোয়াড্রেন্টের ভাঙানো এখান থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো 27 নম্বর, 10 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চাঁদে তুলে ক্রেনের ক্ষমতা কত। এই যে বেগের সাথে ক্ষমতার একটা সম্পর্ক আছে, সেটা হলো P = FV, P = কি FV, F এখানে কি হতো, যেহেতু অভিকর্ষ বল, F হলো mg, এটা হলো V, mg কত, m হলো 100 কেজি, g হলো 9.8, v হলো 10, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড ছিল। এই 100 কাটা 9.1, 9.8 × 10 মানে 98, ঠিক আছে, তার মানে এটা হবে 98 ওয়াট, ঠিক আছে। এবার আসো 28 নম্বর, একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কি হবে। এটা কাজের পরিমাণ হবে শূন্য কাজ, কেন, এরকম বৃত্তাকার পথে যদি ঘোরায়, এটা হলো কি, এটা যদি বল হয়, এটার সরণ যদি আমরা ধরি বল, এটা কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বল এফটা, এবং মধ্যকার অ্যাঙ্গেলটা কত হয় 90 ডিগ্রি, ঠিক, সেই জন্য cos 90 এর মান 0, সো এটা হবে শূন্য কাজ, ঠিক আছে। এবার আসো 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে এর গতিশক্তি কত হবে। তো গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক P²/2m, P হলো কি ভরবেগ, ভরবেগ এখানে হলো কত 50, স্কোয়ার দাও, নিচে আসে 50, তাহলে একটা কাটা গেল, তাহলে 50 হবে না, এখানে 2 আছে আবার, ঠিক 2, তাহলে 25, তাহলে 25 জুল হবে। অথবা অন্য একটা কাজ করতে পারো, ভরবেগ আছে 50 কেজি মিটার পার সেকেন্ড, তাই না, তাহলে ভরবেগ mv = কত 50, m আবার 50 দেওয়া আছে, সো 50, তাহলে v এর মান হলো 1, ঠিক, v এর মান হলো 1, তাহলে গতিশক্তি কত, হাফ mv², হাফ mv², হাফ হইল m এর মান 50 হলো, এটা 1² হলো, তাহলে 25 হলো জুল, তাহলে 25 জুল। যেভাবে মন চায় সেভাবে করো, কোনো অসুবিধা নেই, সূত্র জানলেই হবে। আচ্ছা, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হবে যদি কি হয়। আমি এই যে জিনিসটা শেখাই দিয়েছিলাম ওই প্রশ্নটাতে একটু খেয়াল করো, বলের দ্বারা কৃত কাজ কখন কখন হবে। বলের দ্বারা কৃত কাজ হবে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। সো এখানে দেখি কি আছে, বলের দ্বারা কৃত কাজ হবে যদি বল প্রয়োগে ধনাত্মক হবে, বল প্রয়োগে যদি সরণ শূন্য হয় তাহলে কৃত কাজ 0 হয়ে যাবে, 0 হবে ধনাত্মক। সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘরে, বৃত্তাকার হলে অবশ্যই 0 হয়ে যাবে। বল সরণের মধ্যকার 90 ডিগ্রি হলে অবশ্যই 0 হয়ে যাবে। বল সরণের শূন্য হলে অবশ্যই তখন কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে, কাজটা ম্যাক্সিমাম হবে। বল এবং সরণের মধ্যকার অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তখন এটার কাজ কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, এবং ধনাত্মক হবে, ওকে ফাইন।
বল ও স্বরণের মধ্য কাজ যদি 0 হয় কাজের পরিমাণ হবে সর্বোচ্চ। এই যে কিছুক্ষণ আগে এটা বলা হলো, ঠিক না? কারণ কি ডব্লিউ ইকুয়াল টু হলো এফ এস কস থিটা। কসের মান সর্বোচ্চ যদি হয় তাহলে ডব্লিউ মান সর্বোচ্চ হবে যখন একটি নির্দিষ্ট বল এবং নির্দিষ্ট বলের জন্য স্মরণ হয়। তো কস থিটা এর ম্যাক্সিমাম মান হচ্ছে কত? এটার মান হলো 1। যখন থিটা কত হবে? 0 ডিগ্রি হবে, তখন কস 0 মান হবে 1, সো সর্বোচ্চ হবে। আচ্ছা, পরে 32 নম্বর আসো, বলছে 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? 15 ওয়াট, তার মানে আমরা জানি কি ডব্লিউ বাই টি। তাহলে 15 জুল যদি 1 সেকেন্ডে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে 15 ওয়াট। তাহলে 15 জুল কাজ 1 সেকেন্ডে, ঠিক? তাহলে 32-এ ক উত্তর, ঠিক আছে? এবার আসো 33 কি বলছে? কোনটি সংরক্ষণশীল বল? সংরক্ষণশীল বল হচ্ছে তড়িৎ বল, যে বল দ্বারা কৃত কাজ শূন্য হওয়া সম্ভব, সেটাই হচ্ছে সংরক্ষণশীল বল। বায়ুর বাধা, এটা একটা কি প্রবাহী পদার্থের ঘর্ষণ বল নিজেও একটি অসংরক্ষণশীল বল, এবং সান্দ্র বল বলা হয় তরলের যে ঘর্ষণ, সেটা হলো তরলের সান্দ্র বল, ঠিক আছে? ওকে, তাহলে সংরক্ষণশীল বল হলো তড়িৎ বল। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি বস্তু যদি সমদ্রুতিতে ঘুরতে থাকে তাহলে এর উপর কোনো কাজ হয় না, ঠিক? কাজ হবে না, কারণ 90 ডিগ্রি হবে এটা দিয়ে, সেজন্য এটার উপর কোনো কাজ হয় না, ঠিক আছে? আচ্ছা, 34 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, যে একটি বস্তু যদি সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরে তাহলে কি হবে? তাহলে এর উপর কোনো কাজ হয় না, ঠিক? কারণ এটার মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে? 90 ডিগ্রি হয়, সেজন্য এটার কোনো কাজ হয় না, ওকে? আচ্ছা, পরেরটা কি বলছে অপশন, এর উপর কোনো বল ক্রিয়া করে না। অবশ্যই বল ক্রিয়া করে, কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্রবিমুখী বল আছে, তার মানে 2 নম্বরটা ভুল। 2 নম্বরটা ভুল তথ্য দেওয়া আছে। তো 2 নম্বরটা যদি ভুল হয়, এই 2 নম্বরটা কাটতে থাকি যেখানে যেখানে আছে। 2 নম্বর এখানে আছে, এটা কাটা। এখানে 2 নম্বর এখানে আছে, এটা কাটা। 2 নম্বর এখানে আছে, কাটা। তার মানে এটা হবে ক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন আসো, 35 নম্বর। ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড, ঠিক আছে? ডব্লিউ বাই টি। ডব্লিউ হলো কাজ, জুল সময় একক হলো সেকেন্ড, জুল পার সেকেন্ড, ঠিক? তাহলে এটা সত্য। ওয়াট, অবশ্যই ওয়াট। নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার মানে হলো আবার জুল, জুল পার সেকেন্ড, তার মানে একই। তো 3টাই হবে উত্তর, ঠিক আছে? এবার আসো 36 নম্বর। কৃত কাজ শূন্য হবে যখন বস্তুটি সমবেগে গতিশীল হবে, 1 নম্বর অপশন দিছে। 2 নম্বর হলো কি, বস্তুটি সমত্বরণে গতিশীল থাকলে। আচ্ছা, এইখানে সমত্বরণে যখন গতিশীল থাকবে, ঠিক আছে, তখন গতিশীল থাকলে ত্বরণ হচ্ছে একই, তখন কী হবে? বস্তুর উপর কেন্দ্রমুখী বল থাকলে, তার মানে হলো এইটা বস্তু সমবেগে থাকলে ত্বরণ কী হবে? 0 হবে। তাহলে ত্বরণ 0 মানে কি হলো? বল 0। তো বল হচ্ছে, কাজ হলো বল গুণন সরণ, ঠিক না? তাহলে বল যদি 0 হয় তাহলে কাজের পরিমাণও কী হবে? 0 হবে। আর কেন্দ্রমুখী বল হলে থাকলে কি হবে বলো? তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি হবে মধ্যকার অ্যাঙ্গেল, এটা 0 হবে। তার মানে সমতলে ইয়ে হলে ত্বরণ তো থাকবে, এটা কৃত কাজ অবশ্যই 0 হবে না। তার মানে 2 নম্বরটা এখানে ভুল দেওয়া আছে, মানে কৃত কাজ 0 সাপেক্ষে। তাহলে 2 নম্বর যেখানে যেখানে আছে সেখানে কাটো, 2 আছে কাটো, 2 আছে কাটো, শুধু 1 আছে, 1 তো না, 1 এবং 3, তার মানে গ উত্তর, ঠিক আছে? এবার 37 নম্বর। অর্ধের মতে কোনো বল দ্বারা কৃত কাজ বল ও স্মরণের মধ্যে অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভরশীল নয়। এটা কেমন কথা? অবশ্যই নির্ভরশীল, কারণ কি ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস কস থিটা, এটা হলো মধ্যকার অ্যাঙ্গেল, ঠিক? অবশ্যই নির্ভরশীল, তার মানে 1 নম্বরটা ভুল তথ্য দেওয়া আছে। 1 আছে এখানে, কাটো। 1 এখানে আছে, কাটো। পরের প্রশ্ন করি, বেগ 3 গুণ যদি করো শক্তি 9 গুণ হবে। সত্য, কারণ ভি স্কয়ার এরকম, কে এর সাথে হলো এমন। নির্দিষ্ট পরিমাণ কাজ করার ক্ষেত্রে ক্ষমতা সময়ের সমানুপাতিক। ক্ষমতা সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট পরিমাণ কাজ করার ক্ষেত্রে ক্ষমতা সময়ের ব্যস্তানুপাতিক, অবশ্যই। তো ইয়ে কি, পাওয়ার হলো ডব্লিউ বাই টি, তাহলে পি এর সাথে সময়ের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, ঠিক না? অর্থাৎ কেউ যদি অল্প সময় অধিক কাজ করে তার ক্ষমতা বেশি ধরা হয়, ঠিক আছে? তার মানে উত্তর হবে হচ্ছে কত? 2 এবং 3 গ নম্বর, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, কোনো বল দ্বারা কৃত কাজ কি বল ও স্মরণের ডট গুণ। এটা সত্য। ভর ও ত্বরণ না, ভর ত্বরণ হলো এম এ, এটা হলো এফ, তার মানে 2 নম্বরটা ভুল দেওয়া আছে। তাহলে 2 আছে এখানে, কাটো। তারপরে 2 আছে এখানে, কাটো। 2 আছে এখানে,
কাটো, খ উত্তর। ঠিক আছে, এবার আসো 39 নাম্বার। 39 নাম্বারে কি বলছে দেখো, সংরক্ষণশীল বল হলো মহাকর্ষ বল, অবশ্যই মহাকর্ষ বল দ্বারা কৃতকার্ষণ সম্ভব। আদর্শ স্প্রিং এটাও সম্ভব, টাইনে আবার ছেড়ে দিলে কৃতকার্ষণ হয়ে যাবে। সান্দ্র বল হলো ঘর্ষণ বল, সো এটা হলো অসংরক্ষণশীল বল। তার মানে 3 নম্বর অপশনটা এই প্রশ্ন অনুসারে ভুল দেওয়া আছে। কারণ 3 আছে কাটো, 3 আছে কাটো, 3 আছে কাটো, ক উত্তর। ঠিক আছে, তো মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে যদি একটা ভুল বার করতে পারো তাহলে উত্তর কিন্তু রেডি হয়ে যাবে। এবার আসো 40 নম্বর প্রশ্নটা, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কি? বিভব শক্তি অবশ্যই, যান্ত্রিক শক্তি, এটা একটা যন্ত্র, সেই জন্য হলো এটা একটা যান্ত্রিক শক্তি। ওকে, কিন্তু এটা রাসায়নিক শক্তি না। 2 নম্বরটা এই তথ্য অনুসারে ভুল দেওয়া আছে, সো 2 নম্বরটা কাটো, 2 নম্বরটা কাটো, 2 নম্বরটা কাটো, এটা উত্তর। ঠিক, এবার আসো শূন্য কাজের শর্ত হলো বস্তুর উপর বল প্রয়োগে যদি উলম্ব দিকে সরণ হয়, অর্থাৎ বল এদিকে প্রয়োগ করছো, সরণ ঘটছে এরকম, তার মানে মধ্যকার অ্যাঙ্গেল হলো 90, সো cos 90 মান 0, সো 0 কাজ, এটা সত্য। cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, সত্য, কারণ w ইকুয়াল টু fs cos থিটা, fs cos থিটা, যদি cos 0 হয়ে যায় তাহলে তো w মানও 0 হয়ে যাবে। বস্তুর উপর বল প্রয়োগে যদি কোনো সরণ না ঘটে, অর্থাৎ s এর মান যদি 0 হয়, তার মানে সবগুলোই উত্তর। ঠিক আছে।